একটা করুন। নাকি টাকা খরচ হবে বলে কার্পণ্য করছো? আমি জানি তোমাদের মতলব। কথায় কাজ হবে না। আমি যা বললাম সেটা শুনে যাও, যে তোমাদের বাড়িতে মেহমান গেলে বসতে দেয় না আর খিদে মেরে ফেলে। বললেন, এই টুকরাটা এত শক্ত কেন? এটা কাঁকড়া তো। আর্তনাদ করে, আহ আমার দাঁত ভেঙে গেছে। এটি ছিল নূরপুর জেলার একটি প্রত্যন্ত চরাঞ্চল। গ্রামের নাম মধুগ্রাম। যদিও গ্রামের নামের সঙ্গে মধু ছিল, এখানকার বেশিরভাগ মানুষের জীবন ছিল তেতো। বিশেষত শীতকাল এলেই গ্রামের মানুষদের দুর্দশার সীমা থাকত না। পৌষ মাসের হাড় কাঁপানো ঠান্ডায় নদীর জলও যেন জমে যাওয়ার উপক্রম হতো। গ্রামের শেষ প্রান্তে নদী তীরবর্তী একটি পুরনো জীর্ণ কুঁড়ে ঘরে থাকতেন সাকিনা ও আকবর নামে এক বৃদ্ধ দম্পতি। তাদের কোনো সন্তান ছিল না। একে অপরের সঙ্গী হয়ে তারা কোনো মতে জীবনযাপন করতেন। আকবরের বয়স হওয়ায় তিনি আর জমিতে কাজ করতে পারতেন না। তিনি নদীতে মাছ বা কাঁকড়া ধরে বাজারে বিক্রি করে দিন কাটাতেন। কিন্তু সেই বছর শীত এত মারাত্মক ছিল যে আগে কখনো হয়নি। 10 দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার কারণে দিন রাতের পার্থক্য বোঝা যাচ্ছিল না। ঠান্ডার ভয়ে মানুষ ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল। এর ফলে আকবরের রোজগার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। এমনকি কাঁকড়ারাও ঠান্ডায় গর্ত থেকে বেরোচ্ছিল না। ঘরের সব খাবার দাবার শেষ। সাকিনা চুলার কাছে বসে ঠান্ডা ছায়ের দিকে তাকিয়ে বললেন, ওগো, এই ঠান্ডা তো আমাদের প্রাণ নিয়ে নেবে মনে হচ্ছে। চুলা জ্বালাবো তো একটাও কাঠ নেই, পেটের ভেতরে তো আগুন জ্বলছে। আকবর কম্বল মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে বললেন, কি আর করব সাকিনা, এই কুয়াশার মধ্যে নদীতে যেতেই আমার গা কেঁপে উঠছে। আর মানুষ যদি ঘর থেকে বেরোয় তবেই না আমার মাছ কাঁকড়া বিক্রি হবে। সকাল থেকে এক ফোঁটা গরম জলও নেই। পেটের নাড়িভুড়ি মোচড় দিচ্ছে। আকবর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা, তুমি এখানেই থাকো, আমি পাশের জঙ্গলে গিয়ে কিছু শুকনো কাঠ কুড়িয়ে আনি, অন্তত একটু গরম জল করে খাওয়া যাবে। আকবর লাঠির সাহায্যে কাঁপতে কাঁপতে জঙ্গলের দিকে রওনা হলেন। তিনি যাওয়ার কিছুক্ষণ পরই একটি বড় শহরের গাড়ি সোজা সাকিনার কুঁয়ে ঘরের সামনে থামল। গাড়ি থেকে নামলেন সাকিনার বোন খাদিজা এবং তার স্বামী কামাল উদ্দিন। কামাল উদ্দিনের সারা গায়ে সোনার গয়না আর কথাবার্তায় অহংকার। এই বুঝি তোমার বাড়ি আপা? পুরো ইঁদুরের গর্তের মতো দেখাচ্ছে। এই বাক্সগুলো সাবধানে নামাও, ওতে দামি কাপড় আছে। এই কাদা লাগিও না, ভেতরে রাখো। আরে বোন খাদিজা আর দুলা ভাই, এসো এসো, কোনো খবর না দিয়ে চলে এলে? খাদিজা ভেতরে ঢুকতে ঢুকতে ঠান্ডা থেকে বাঁচতে শরীর গুটিয়ে বলল, কি আর বলবো, শহরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। এই শীতে তোমাদের গায়ের হাওয়া খেয়ে যাই ভাবলাম, 2-1 দিন থেকে যাব। কামাল উদ্দিন কুঁড়ে ঘরের কোণগুলো দেখতে দেখতে বললেন, ফাঁকা এই ভাঙা ঘরে বসার জন্য একটা চেয়ারও নেই। আচ্ছা, মাদুরটা পাতো। উফ, ঠান্ডায় পা জমে যাচ্ছে। আগে চুলা জ্বালিয়ে একটু গরম করো। কি, চুলা জ্বালাবার কাঠও নেই? তোমাদের অবস্থা কি এখনো বদলায়নি আপা? ঠিক আছে, সেই ঝামেলা পরে হবে। আগে গরম গরম কিছু নিয়ে এসো, খুব খিদে পেয়েছে। সফরের ধকলে পেট চোঁ চোঁ করছে। সাকিনা কি করবেন বুঝে উঠতে পারলেন না। ঘরে একটা দানাও নেই। সাকিনা ইতস্তত করে বললেন, আসলে দুলা ভাই ঘরে ঠিক তখনই আকবর কাঠের বোঝা নিয়ে ঘরে ঢুকলেন। মেহমানদের দেখে তিনি অবাক হলেন। আকবর, দুলা ভাই, খাদিজা কখন এলেন? এই মাত্র এলাম। তুমি যে কাঠ আনলে সেটা দিয়ে আগে চুলা জ্বালাও এবং আমাদের জন্য কিছু একটা রান্না করো। এই শীতে আমার খুব গরম ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করছে। আকবর আর সাকিনা একে অপরের দিকে তাকালেন। আকবর বিনয়ের সঙ্গে বললেন, দুলা ভাই, এই ঘরে এখন কিছু নেই। এইবারের মতো ক্ষমা করে দিন, কাল হাটে গিয়ে বাজার করে নিয়ে আসব। কি, কিছু নেই? মেহমান বাড়িতে এলে আপ্যায়ন করার মতো খাবারও তোমাদের নেই? এটাই তোমাদের নিয়ম? তাই তো আপা, এজন্যই আমাদের আসতে বারণ করনি বুঝি? অশ্রুসিক্ত চোখে, ভুল বুঝো না বোন,
10 দিন ধরে ঠান্ডার কারণে কাজ নেই, রোজগার বন্ধ। তাই ঠিক আছে ঠিক আছে, তোমাদের দারিদ্র্যের গল্প বন্ধ করো। তোমাদের ঘরে না থাকলে পাশের বাড়ি থেকে ধার করে হলেও মেহমানের খাতির করতে হয়। আমি জানি তোমার স্বামী কাঁকড়া ধরায় ওস্তাদ। এ শীতে আমার খুব গরম গরম ঝাল ঝাল কাঁকড়ার ঝোল খেতে ইচ্ছে করছে। কাকড়ার ঝোল? হ্যাঁ, এই শীতে ঝোল খেলে শরীর কেমন গরম হবে। এক্ষুনি যাও নদীতে, গিয়ে 10-12টা বড় কাঁকড়া ধরে নিয়ে এসো। তোমার আপাকে দিয়ে ঝাল মশলা দিয়ে রাঁধিয়ে দাও। দুলাভাই, এখন খুব ঠান্ডা, কুয়াশার কারণে বাইরে পা রাখা যাচ্ছে না। আর এই ঠান্ডায় একটা কাঁকড়াও কাদা থেকে বেরোবে না। দয়া করে বোঝার চেষ্টা করুন। ও, তার মানে রান্না করতে পারবে না বলছো? নাকি টাকা খরচ হবে বলে কার্পণ্য করছো? আমি জানি তোমাদের মতলব। হ্যাঁ আপা, আমরা কিছু খাবো বলে ভয় পাচ্ছ? ওহ, তাতে কি, আমরাই বা কতটা খাই। কথায় কাজ হবে না, আমি যা বললাম সেটা শুনে যাও। এখনই গিয়ে কাঁকড়া আনছো নাকি আনছো না? যদি না আনো তবে আমরা এ বাড়ির এক ফোঁটা জলও স্পর্শ করব না। এই রাতেই গাড়িতে ফিরে শহরে চলে যাব। আর গায়ের সবাইকে বলবো যে তোমাদের বাড়িতে মেহমান গেলে বসতে দেয় না আর খিদে মেরে ফেলে। তোমাদের মান সম্মান ডুবিয়ে দেব। আকবর ও সাকিনা ভয় পেয়ে গেলেন, তাদের ইজ্জত থাকবে না। আকবর হাত জোড় করে বললেন, দুলাভাই, অমন কথা বলবেন না। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আমার জান গেলেও আপনার জন্য নদীতে গিয়ে খুঁজব, তবে পাবো কিনা জানি না। সেটা তোমার সমস্যা। আমার 1 ঘন্টার মধ্যে তরকারি তৈরি চাই। আকবর তার পুরনো জাল ও ঝুড়ি নিয়ে সেই অন্ধকার ঘনিয়ে আসা কুয়াশায় নদীর দিকে হাঁটলেন। সাকিনা ভয় ও চিন্তা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। আকবর 1-2 ঘন্টা নদীর কাদা ঘেটে খুঁজলেন। ঠান্ডায় তার হাত পা জমে গেল, কিন্তু একটা কাঁকড়াও পেলেন না। হতাশ হয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন। সাকিনা, একটাও পাইনি। ঠান্ডায় সব কাদার নিচে সেধিয়ে গেছে। সাকিনা স্বামীর কাঁপুনি দেখে বইলে, আহা, আগে এসে এই চুলার পাশে বসুন। এরপর কামাল উদ্দিনের কাছে গিয়ে, দুলাভাই, আমার স্বামী আপনার জন্য জীবনের ঝুঁকি নিয়ে নদীতে খুঁজলেন, কিন্তু একটাও পাননি। আজকে রাতের জন্য মাপ করে দিন। পাওনি নাকি খুঁজতে জানো না? ঠিক আছে, আমার কথা এই বাড়িতে আর চলবে না। খাদিজা, বাক্স গুছিয়ে নাও, আমরা চলে যাব। পায়ে পড়ে, না দুলাভাই, দয়া করে যাবেন না, আমার ইজ্জত নষ্ট করবেন না। তাহলে তরকারি চাই। সাকিনা এক মুহূর্ত ভাবলেন। তিনি কোণে নামানো বাক্সগুলোর পাশে কামাল উদ্দিনদের আনা কেকটি দেখতে পেলেন। সাকিনার মাথায় তখনই একটি বুদ্ধি এলো। তিনি চোখ মুছে বললেন, ঠিক আছে দুলাভাই, আপনারা অপেক্ষা করুন। আমার স্বামী হয়তো খুঁজে পাননি, কিন্তু আমি জানি কাঁকড়া কোথায় পাওয়া যায়। তুমি জানো কোথায়? আমি এক বুড়িকে চিনি, যার নাম কাঁকড়া সর্দারনি। তিনি শুধু এই শীতকালেই বিশেষ ধরনের কাঁকড়া বিক্রি করেন। তার বাড়ি গ্রামের শেষে। আমি এখনই গিয়ে সেই বিশেষ কাঁকড়া এনে রান্না করছি। বিশেষ কাঁকড়া? ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে এসো। তুমি ক্লান্ত, এই চুলাছে বসো, আমি রান্না শুরু করছি। তুমি বরং পেছনের উঠোন থেকে পুরনো নারকেলের শক্ত মালাগুলো আর কিছু শক্ত কলা সংগ্রহ করে পরিষ্কার করে নিয়ে এসো। নারকেলের মালা তরকারিতে? জোর দিয়ে, হ্যাঁ, সেই বিশেষ কাঁকড়ার তরকারি রাঁধতে হলে নারকেলের মালার গন্ধ চাই। আমি যা বলছি তাই করো। আকবর স্ত্রীর কৌশল বুঝতে পেরে তিনি মনে মনে হেসে উঠলেন এবং উঠোনে গেলেন। সাকিনা কেকটি লুকিয়ে রাখলেন এবং রান্না শুরু করলেন। তিনি কড়া মশলা ও তেঁতুল দিয়ে ঝোল তৈরি করলেন। পাশের ঘর থেকে গন্ধ শুরু হয়ে গেছে। আকবর নারকেলের মালা ও কলার টুকরোগুলো এনে দিলেন। সাকিনা সেগুলো ঝোলে দিয়ে ভালোভাবে সেদ্ধ করলেন। বর ফিস ফিস করে, সাকিনা, এ কি করছো? এ কেমন তরকারি? তারা খাবে? কাঁকড়ার তরকারি মানে কি? ঝোল, ঝাল, নুন, সেই স্বাদটা এলেই হলো। আর এই নারকেলের মালাগুলো কাঁকড়ার খোলসের মতোই শক্ত, তারা আশা করে কামড় দেবে, তখন মজা দেখো। 8 ঘন্টার মধ্যে তরকারি তৈরি হয়ে গেল।
ঝোল ঘন আর রং ঠিক কাঁকড়ার ঝোলের মতোই। সাকিনা পাতা বিছিয়ে ভাত পরিবেশন করলেন এবং তরকারি তাদের সামনে রাখলেন। এসো দুলাভাই, বোন, এই শীতকালের কাঁকড়ার ঝোল। কামাল উদ্দিন ও খাদিজা লোভ সামলাতে না পেরে খেতে বসলেন। খাওয়ার পর ঝোলটা দারুণ হয়েছে, ঝাল আর কড়া। এই শীতে এটাই চাই। তিনি তরকারি থেকে একটি বড় নারকেলের মালা তুলে মুখে পুরলেন। সেটি চিবোতে চিবোতে কামাল উদ্দিন বললেন, এই টুকরাটা এত শক্ত কেন? এটা কাঁকড়া তো। নিরাপরাধের মতো, হ্যাঁ দুলাভাই, এগুলোই সেই বিশেষ কাঁকড়া। এই শীতে বেচারারা পাথরের মতো শক্ত হয়ে গেছে, আপনাকে জোরে কামড় দিতে হবে। কামাল উদ্দিন সর্বশক্তি দিয়ে কামড় দিলেন। কড়াক করে একটা শব্দ হলো, তার মুখ থেকে রক্ত ঝরল। আর্তনাদ করে, আমার দাঁত ভেঙে গেছে। ঘাবড়ে গিয়ে, কি হলো গো, কি হলো? রেগে পাতা ছুঁড়ে ফেলে। কি হলো? দেখো, ভাঙা দাঁত ও নারকেলের মালা দেখিয়ে। এই হলো তোমার কাঁকড়ার ঝোল? তরকারিতে নারকেলের মালা দিয়ে আমার দাঁত ভেঙে দেবে? অবাক হওয়ার ভান করে, আহা দুলাভাই, নারকেলের মালা? আমি রান্না করছিলাম, হয়তো সে ঠান্ডা বাতাসে চুলা থেকে একটা উড়ে এসে পড়েছে। পেছন থেকে, হ্যাঁ দুলাভাই, এই শীতে সবকিছুই তো শক্ত হয়ে যাচ্ছে। বন্ধ করো তোমাদের নাটক। আমাকে অপমান করছো? মেহমানদিকে তরকারিতে নারকেলের মালা দাও? তোমরা মানুষ না। আমার স্বামীর দাঁত ভেঙে দিয়েছো আপা, আমি তোমাকে সহজে ছাড়বো না। আহা বোন, ইচ্ছে করে তো করিনি, ভুল করে হয়তো পড়ে গেছে। ভুল, আমার সোনার দাঁত গেল। বাক্স গোছাও, এই নরকে এক মুহূর্ত থাকা যাবে না। সাকিনাকে, আমাদের বাক্সের পাশে আমাদের কেকটাও আছে, সেটাও নিয়ে এসো। মনে পড়ার ভান করে, আহা বোন, সেই কেকের কথা তো ভুলেই গিয়েছিলাম। তোমরা তো গরম গরম তরকারি চাইলে। ঘরে কিছু না থাকায় সেই কেকটাকে আমি নরম করে এই ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এই কথা শুনে কামাল উদ্দিন ও খাদিজা সেখানেই বমি করে দিলেন। বমি করে ছি ছি, সর্বনাশ করেছো, আমার কেক ঝোলে মিশিয়েছো। সেটা তো কোনো একটা ময়দার মতো জিনিস, তাই মিশিয়ে দিলাম। স্বাদ তো ভালোই এসেছে, তাই না? তোমার স্বাদে আগুন লাগুক। কামাল উদ্দিন ও খাদিজা দুজনেই সেই রাতেই, সেই শীতে ব্যথায় কাতরাতে কাতরাতে অভিশাপ দিতে দিতে শহরে পালিয়ে গেলেন। তারা চলে যাওয়ার পর সাকিনা ও আকবর জোরে হেসে উঠলেন। শাবাশ সাকিনা, কি বুদ্ধি! ওর দাঁত ভেঙে দিয়েছো, ওর অহংকার চূর্ণ করেছো, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। দেখেছ, শীতকালে কাঁকড়ার ঝোল চাইলে এমনটাই হয়। যারা আমাদের কষ্ট দিতে চায় তাদের দিকেই বিপদ ফিরে আসে। ঠিক বলেছ সাকিনা, আজ আমার জ্ঞান হলো। কষ্টে পড়লে, স্ত্রীর কথা শুনলে যে কোনো বড় বিপদ থেকে বাঁচা যায়। তুমি আমার পাশে থাকতে কোনো শীতকালই আমার কিছু করতে পারবে না। এভাবে সেই ঠান্ডা রাতে দরিদ্র দম্পতি দুজনেই নিজেদের বুদ্ধিতে খুশি হয়ে চুলার পাশে আরামে আগুন পোহালেন। আমার বাবারা, আমার মায়েরা, একটাই রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যেই ভাইয়েরা সাবস্ক্রাইব করে রেখেছিলেন তাদের জন্য দোয়া কামনা